প্রকৃতি আর ইতিহাস এতটাই নির্মম, যৌবন আর সম্পদ শক্তি কখনোই স্থায়ী হয় না। বাংলার সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্যের সাথে এমন অনেক কিছু আছে যা নিভৃতিতেই রয়ে গেছে, যেগুলো সেভাবে আমাদের সামনে আসেনি বা ইতিহাস সেগুলোকে ব্যাপ্তি আকারে জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি। তেমনি একটি স্থান, তেমনি একটি রাজ্য, তেমনি একজন রাজা যিনি মহাভারতেও স্থান করে নিয়েছেন, যাকে নিয়ে ভারতবর্ষের প্রথম ছবি হয়েছে। অথচ এমন একটি রাজপ্রাসাদ, এমন একটি রাজ্য রয়ে গেছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরেই। ঢাকা থেকে প্রায় 24 কিলোমিটার দূরে সাভার উপজেলার রাজাসন নামক স্থানের মজিদপুরে রয়েছে একটি রাজপ্রাসাদ, যা হরিশ্চন্দ্রের প্রাসাদ অথবা হরিশ্চন্দ্রের ভিটা। সহজে সাভার স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে আসার পরে যাকে মানুষজন রাজবাড়ি বললেই চিনতে পারে। সাভার স্ট্যান্ড থেকে ওয়াকিং ডিস্টেন্সে এই রাজবাড়িটির অবস্থান। আজকে আমরা এই পর্বে জানব অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত এবং ভারতীয় উপমহাদেশের শক্তিশালী পাল বংশীয় একজন রাজা হরিশ্চন্দ্র সম্বন্ধে এবং এই পাল বংশীয় সত্যনিষ্ঠ হরিশ্চন্দ্রের জীবন কাহিনী এবং তিনি কখন কিভাবে এই সাভারে এসে রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা আজকের ভিডিওতে এই সকল বিষয়ে জানব। হরিশ্চন্দ্রের বংশ পরিচয় সঠিক বিবরণটা ইতিহাসের পাতায় অস্পষ্ট রয়ে গেছে, তবে সর্বসাধারণের স্বীকৃত মোতাবেক এবং ঐকমত্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া গেছে যে তিনি পাল রাজবংশের একজন একনিষ্ঠ শাখার অন্তর্গত সদস্য ছিলেন বা একজন ব্যক্তি ছিলেন। তার পূর্বপুরুষেরা মূলত পাল রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গৌড় থেকে এই পূর্ব বাংলার বরেন্দ্র অঞ্চলে এসেছিলেন। অধিকাংশ ঐতিহাসিকই তাকে রাজ্যপালের পুত্র বলেই স্বীকার করেন। দশম শতাব্দীর প্রথম দিকে তিনি সাভারে এসে এখানে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। পাল বংশের বা পাল রাজ্যের মসনদে যখন সূর্যাস্তের সময় চলে আসে, অর্থাৎ পাল বংশের দ্যুতিময় আলো যখন ম্লান হতে শুরু করে, তখন পাল বংশীয় ব্যক্তিবর্গ বা রাজ্যের ব্যক্তিবর্গ তাদের নিরাপত্তার স্বার্থে নদী বিধৌত এবং তাদের সার্বিকভাবে প্রশান্তি এবং রাজ্যের নিরাপত্তা, ব্যক্তি নিরাপত্তার স্বার্থে তারা নদী বা জলসীমা বেষ্টিত স্থানে চলে আসেন বা চলে যান। তার মধ্যে পূর্ব বাংলার আমাদের এই বরেন্দ্র অঞ্চলটি তারা বেছে নেন। এর মাঝে একজন ব্যক্তি হরিশ্চন্দ্র, যিনি এই পূর্ব বাংলায় আসেন এবং তিনি বংশী নদীর তীরে তার রাজ্য প্রতিষ্ঠার চিন্তা করেন এবং এই রাজপ্রাসাদটি তৈরি করেন। ইতিহাস থেকে জানা যায় 10ম থেকে 11 শতকের দিকে এই রাজপ্রাসাদটি প্রতিষ্ঠিত হয়। রাজা হরিশ্চন্দ্র ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি অত্যন্ত সত্যবাদী এবং দানবীর ব্যক্তি ছিলেন।
ইতিহাস থেকে জানা যায় যে তিনি তার ধর্মের প্রতি আনুগত্য এবং তার সত্যবাদিতাকে উন্নত রাখার ক্ষেত্রে তিনি তার নিজের স্ত্রী তারামতি ও পুত্র রোহিতাশ্বকেও ত্যাগ করেছিলেন। ঋষি বিশ্বামিত্রের কঠোর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে চরম দুঃখ কষ্ট ভোগ করলেও তিনি কখনো মিথ্যা বলেননি, ইতিহাস তাই বলে। অনেক আলোচনায় জানা যায় ঋষি বিশ্বামিত্রের কাছে রাজ্য দান করার পর দক্ষিণা দেওয়ার জন্য তিনি নিজের স্ত্রী ও পুত্রকে বিক্রি করে দেন এবং নিজেও চণ্ডালের দাস হিসেবে কাজ করেন। এবং তার যে ঐতিহাসিক সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতা ছিল, জনশ্রুতি এবং ইতিহাস বলে তার এই সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার কারণে সৃষ্টিকর্তা তার প্রতি পুনরায় খুশি হন এবং তার রাজ্য এবং সকল ক্ষমতা ফিরিয়ে দেন। মহাভারতে এই নারদ যুধিষ্ঠিরকে বলেন যে হরিশ্চন্দ্র একজন রাজর্ষি বা রাজা ঋষি এবং তিনি একমাত্র পার্থিব রাজা যিনি দেবতাদের সবাই স্থান পেয়েছেন। নারদের মতে হরিশ্চন্দ্র একজন পরাক্রমশালী সম্রাট ছিলেন এবং পৃথিবীর সমস্ত রাজা তার আধিপত্য মেনে নিয়েছিলেন। তিনি অত্যাধিক রাজস্বয়ে যজ্ঞ করে সাধিত হয়েছিলেন। ইতিহাস পর্যালোচনা করলে যে জিনিসটি আমরা জানতে পারি সেটি হচ্ছে পাল বংশ মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, কিন্তু এই রাজা হরিশ্চন্দ্র পরবর্তী সময়ে হিন্দু ধর্মের অনুসারী হন এবং তিনি অত্যন্ত গভীরভাবে এই হিন্দু ধর্ম পালন করতেন এবং এই হিন্দু ধর্মের বিষয়ে উনি অত্যন্ত প্রাজ্ঞ বা একনিষ্ঠ ছিলেন। তিনি হিন্দু ধর্মের প্রতি এতটাই একনিষ্ঠ ছিলেন যে ঐতিহ্য ব্রাহ্মণ, মহাভারত, মার্গয়ের পুরাণ এবং দেবী ভাগবতের মতো উল্লেখযোগ্য হিন্দু শাস্ত্রের গুরুত্বপূর্ণ বইসমূহের মধ্যে বা পুস্তকে তার নামে বিভিন্ন অংশে উল্লেখিত আছে। ইতিহাসকে গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় ঢাকার আশেপাশের বিশেষ করে নদী বিধৌত অঞ্চলগুলোর বিশাল গুরুত্ব ছিল। বিশেষ করে এই বংশী নদীর তীরবর্তী অঞ্চল অত্যন্ত সমৃদ্ধশালী ছিল এবং এখানেই এই পাল রাজা হরিশ্চন্দ্র তিনি এই বংশী নদীর তীরে তার রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সেই রাজ্যের নামকরণ ছিল সম্ভার। অর্থাৎ সম্ভার রাজ্য থেকেই পরকালে বা পরবর্তীতে পরিবর্তিত রূপে সাভার নামটি নামকরণ হয়, যা অত্যন্ত প্রতিষ্ঠিত একটি মতবাদ। 1766 সালে বিখ্যাত ইতিহাস ও ভূগোলবিদ জেমস রেনেল সাভার এলাকার যে মানচিত্র তৈরি করেছিলেন সেই মানচিত্রটির মধ্যেও তিনি এই সম্ভার রাজপ্রাসাদ বা সম্ভার রাজধানীকে সম্পৃক্ত বা সংযুক্ত করেছিলেন। উনিশশো 18 সালে ডক্টর নলিনীকান্ত ভট্টাশালী প্রথম এই ডিবিটি বা রাজপ্রাসাদটির খনন কার্য শুরু করেন। 1990 থেকে 91 সালে রাজা হরিশ্চন্দ্রের এই ডিবিটি পুনরায় এর খনন কার্য শুরু হয় বা খনন হয় এবং সেখানে যে একটি বিশেষ বিষয় অনাবৃত হয় তা সকলকে আরও বেশি চমকপ্রদ বা চমৎকৃত করে। সে বিষয়টি ছিল এই রাজপ্রাসাদটির
বা ঢিবিটির দক্ষিণ দিকে একটি বৌদ্ধ বিহারের ভগ্নপ্রায় অংশবিশেষ পাওয়া যায়, যা ধারণা করা হয় সপ্তম শতকে এই অঞ্চলে যে বৌদ্ধদের একটি বিশাল কর্মযজ্ঞ ছিল, তারা যে এখানে ধর্মপ্রচার সহ সমৃদ্ধশালী হয়েছিলেন তারই প্রমাণ পাওয়া যায়। এই বিষয়টিতে অধিকাংশ ভূগোলবিদ ঐতিহাসিক একমত হয়েছেন যে এখানে একটি বৌদ্ধ বিহারও ছিল এবং সেটি সপ্তম শতাব্দীতে ছিল। এখানে বিভিন্ন সময় প্রত্নতাত্ত্বিক খনন করার সময় বিভিন্ন প্রকারের ধাতব মুদ্রা, ক্লিপ মুকুট, চুড়ি, হার, কোমরবন্ধ এবং বাজুবন্ধ বা বিভিন্ন গহনা বা অলংকার সামগ্রী পাওয়া গিয়েছিল এবং এখানে বেশ কিছু বিষ্ণুমূর্তি, পদ্মপাণি এবং ধ্যানী বুদ্ধের প্রতিকৃতি বা মূর্তি পাওয়া গিয়েছে, যা বর্তমানে জাদুঘরে আছে বলে ধারণা করা হয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 1913 সালে দাদা সাহেব ফালকে নামক একজন প্রতিষ্ঠিত নির্মাতা রাজা হরিশ্চন্দ্রের জীবনের উপর ভিত্তি করে প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেন। এই রাজা অত্যন্ত পরাক্রমশালী, শক্তিশালী এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত ছিলেন। তিনি তার পার্শ্ববর্তী অনেক রাজ্যকেই তার নিয়ন্ত্রণে নিয়েছিলেন এবং তাদেরকে তার অনুসারী হতে বাধ্য করেছিলেন। প্রকৃতি আর ইতিহাস এতটাই নির্মম, যৌবন আর সম্পদ, শক্তি কখনোই স্থায়ী হয় না। এই সকল প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে গেলে তা স্পষ্ট প্রমাণ হয়। এই পরাক্রমশীল পাল রাজা হরিশ্চন্দ্রের মৃত্যু নিয়ে যেটি জানা যায়, কামরূপের রাজা ধর্মপাল যখন বিক্রমপুরের মায়াবতীর পুত্র গোবিন্দচন্দ্রের রাজ্য আক্রমণ করেন, তখন এই রাজা হরিশ্চন্দ্র এই ধর্মপালের বিপক্ষে অবস্থান নেন এবং চন্দ্রবংশের পক্ষ নেন, কারণ সে ছিল তার মেয়ের জামাই, অর্থাৎ তার জামাতা। এবং জনশ্রুতি আছে, ইতিহাস তাই বলে, এই যুদ্ধেই সম্ভারের রাজা হরিশ্চন্দ্রের মৃত্যু হয় বা এখানে পরাজিত হয়ে মৃত্যু অবধারিত হয়। আজকে সেই পরাক্রমশালী রাজাও নেই, রাজ্যও নেই, তাদের সেই বিশাল অট্টালিকাও নেই, আছে শুধু স্মৃতিচিহ্ন। এই সকল চিহ্ন থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়া উচিত, গায়ের শক্তি আর অর্থের ঝনঝনানি অন্য কোনো রাজকীয় বা রাজনৈতিক কোনো শক্তি স্থায়ী নয়। সব কিছুর এক সময় ধ্বংস বা বিনাশ আছে। সাভারের সম্ভার রাজ্যের রাজধানী হরিশ্চন্দ্রের ভিটা বা হরিশ্চন্দ্রের রাজপ্রাসাদ থেকে আজকে এ পর্যন্তই। দেখা হবে বাংলার পথে প্রান্তরে ইতিহাসের নতুন কোনো জায়গায়।